এটাই বাংলাদেশ ক্রিকেটের বাস্তব চিত্র। টসে জিতে যখন শ্রীলঙ্কা বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো, প্রথম ১৩ বলে বাংলাদেশ দলীয় কোনো রান যোগ করতে পারেনি স্কোরে। তারপরে হচ্ছে প্রথম ওভারেই উইকেট মেডেন ০, তারপরেই উইকেট মেডেন ০। সেখান থেকে বাংলাদেশ ৫৩ রানে ৫ উইকেট এবং ১১ রানে যখন তৌহিদ হৃদয় রান আউট হয়ে গেলেন, এবং সেই সময় থেকে বাংলাদেশ যেভাবে ব্যাটিং ধস, এবং বলতে গেলে এশিয়া কাপের মিশন শুরু করার আগে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে যখন ব্যাটিং সহায়ক উইকেটে যখন নেদারল্যান্ডসের মতো সহজ প্রতিপক্ষের বিপক্ষে সহজ সুযোগ থাকার পরেও যখন বাংলাদেশ টসে জিতে ব্যাট করার মতো সাহসিকতা এবং কনফিডেন্স পান না, যখন নিজের ব্যাটসম্যানদের হচ্ছে ব্যাটিং ডিপার্টমেন্টদের পরখ করার একটা সুযোগ আসে, সেই সুযোগটা কাজে লাগায় না, তারই প্রতিফলন ঘটে কিন্তু এশিয়া কাপের হংকং এবং শ্রীলঙ্কার ম্যাচে। হংকং এর বিপক্ষে যদিও বাংলাদেশ ৮ উইকেটের একটা জয় তুলে নেয়, কিন্তু সেখানে কিন্তু ব্যাটসম্যানদের ঝুঁকিহীন ক্রিকেট খেলার যে প্রবণতা, সেখান থেকে কিন্তু সমালোচনার জায়গা তৈরি হয়। বাংলাদেশ ১৪০+ রানটা চেস করে, সেই রান চেস করতে গিয়ে যখন বাংলাদেশ হচ্ছে ১৭-১৮ ওভার পর্যন্ত করে, তখন কিন্তু বাংলাদেশের এই ব্যাটিং লাইন আপ নিয়ে কিন্তু সমালোচনা হয়। বাংলাদেশ যখন মিডল ওভারে হংকং এর মতো প্রতিপক্ষের যখন ব্যাটসম্যানদের যখন উইকেট তুলে নিতে ব্যর্থ হয়, ব্রেক থ্রু আনতে ব্যর্থ হয়, তখনই কিন্তু বোলারদের নিয়ে সমালোচনা হয়। শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু তার কিন্তু কোনোটাই উল্টোটা ঘটলো না। সেখানে বাংলাদেশ হচ্ছে ব্যাটে বলে ফিল্ডিং এ যেমন এক প্রকার ধস নেমে গেছে, এবং শ্রীলঙ্কার বিপক্ষে যখন ম্যাচ জয় করে বাংলাদেশের যখন কোয়ালিফাই করার মতো একটা সুবর্ণ সুযোগ, সেই সুযোগটা যখন হাতছাড়া করলো। বলতে গেলে পঞ্চম ওভারের পঞ্চম বলে যখন বাংলাদেশ প্রথম বাউন্ডারি দেখা পায়। টি-20 ক্রিকেটে যখন আপনার অ্যাটাকিং ক্রিকেট খেলবেন, আপনার কনফিডেন্স লেভেলটা হাই থাকবে। আপনি যে কোনো প্রতিপক্ষের বলারদের যখন আপনি বিপক্ষে যখন আপনি অ্যাটাকিং ক্রিকেটটা খেলার সাহসিকতা থাকবে না, কনফিডেন্স থাকবে না, আপনি ম্যাচ শুরু করার আগে যখন আপনার আত্মবিশ্বাসটা একদম লো থাকবে, আপনি হেরে যাওয়ার আগেই যখন হেরে যাবেন, সেই ম্যাচের আপনি আশাটা বা কতটুকু করতে পারেন, আপনার প্রত্যাশা কতটুকু থাকবে। পুরো ম্যাচের যদি আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করি, শ্রীলঙ্কার টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো, বাংলাদেশ ০ রানে ২ উইকেট হারালো। ১১ রানের মধ্যে তৌহিদ হৃদয় একটা রান আউটের শিকার হলেন, যে তৌহিদ হৃদয়কে নিয়ে যথেষ্ট হচ্ছে আলোচনা হচ্ছিল ৪ নম্বর পজিশন নিয়ে। সেখানে নুরুল হাসান সোহান অথবা সাইফ হাসানকে খেলানোর যে বিষয়টা, সেখানে সাইফ হাসানকে যদি খেলানো হয়, সেই সাইফ হাসানকে খেলানো হলে এক্সট্রা একটা বোলিং অপশন কিন্তু তৈরি হয় বাংলাদেশের হচ্ছে বোলিং ডিপার্টমেন্টে। সেই সুযোগটা না লাগিয়ে তৌহিদ হৃদয়কে বারবার খেলানো, যে তৌহিদ হৃদয়ের লাস্ট ইয়ারে যে তার ব্যাটিং পারফরমেন্স, সেটা কিন্তু খুবই হতাশাজনক। সেই জায়গায় তৌহিদ হৃদয় যেভাবে আউট হলেন, সেটা অবশ্যই দৃষ্টিকটু। প্রথম ৪ ওভারে বাংলাদেশের ৭ রানে ২ উইকেট, প্রথম ২ ওভারে মেডেন এবং পরের ২ ওভারে ৭ রান। বলতে গেলে ২৪ বলের মধ্যে ২০টি ডট বল। যখন আপনি ১২০ বলের খেলা আপনি যখন প্রথম ৪ ওভারের মধ্যে ২০টি ডট বল দিয়ে ফেলবেন, তখন ম্যাচের সিচুয়েশন কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু অনুমান করা যায়। তারপরে যদি আমরা দেখি ৩৮ রানের মধ্যে হচ্ছে চতুর্থ উইকেটের পতন ঘটলো শেখ মেহেদী, যখন গুরুত্বপূর্ণ পজিশনে ৫ নাম্বার পজিশনে শেখ মেহেদীকে নামানো হলো। কেন নামানো হলো? শেখ মেহেদী কোন রোলটা প্লে করবেন সেই চিন্তাধারা থেকে বাংলাদেশের কাপ্তান বা বাংলাদেশের কোচিং প্যানেল তাকে কেন নামালো, তিনি কোন রোলটা প্লে করলেন, সেটা নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্নের জায়গা তৈরি হয়। শেখ মেহেদী হাসারাঙ্গার গুগলি বল বুঝতে পারেন না। একটা লেগ স্পিনারের সবচেয়ে শক্তির জায়গা হচ্ছে গুগলি এবং টপ স্পিন এবং লেগ স্পিন। সেখানে হাসারাঙ্গার একটা কমন স্পিন হচ্ছে গুগলি, যে গুগলিটা দিয়ে যে কোনো ব্যাটসম্যানকে তিনি হচ্ছে বিভ্রান্তিকর অবস্থায় তৈরি করে উইকেট তুলে নিতে পারেন। সেই জায়গাটাতে কমন একটা গুগলি বল বুঝতে পারলেন না শেখ মেহেদী। একজন জাতীয় টিমের প্লেয়ার গুগলি বল খেলতে পারেন না, জাতীয় টিমে রিপ্রেজেন্ট করতেছেন, সেটা কিন্তু খুবই খারাপ লাগে। এবং আপনি যদি দেখেন যে রিশাদ হোসেন এবং হাসারাঙ্গার মধ্যে যদি কম্পেয়ার করেন, রিশাদ যেভাবে বল করতেছেন লাস্ট কয়েকটা ম্যাচে, সেটা কিন্তু রিশাদের যে আন্তর্জাতিক খেলোয়াড়ের যে মান থাকা মানের যে বল করা দরকার, সেটার সাথে কিন্তু একদম অসামঞ্জস্যপূর্ণ। সেখানে যদি আমরা দেখি রিশাদ কিন্তু ইদানিং খুব বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছেন, এবং দেখতে গেলে বল পিচ করার ক্ষেত্রে কিন্তু তার যে খামখেয়ালিপনা, তিনি বল যে এলোমেলো লাইন আপ এবং বলতে গেলে খুব শর্ট অফ লেন্থে বল দিচ্ছেন, যেটা ব্যাটসম্যানরা সহজেই হচ্ছে কমফোর্টেবল এরিয়া দিয়ে কিন্তু হিট নিতে পারতেছেন। তো সেই জায়গায় রিশাদের স্পিন করার ক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের হচ্ছে দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি, এবং গুগলি বলতে রিশাদ গুগলি দিতে একদমই মানে ব্যর্থ হচ্ছেন। তো সেই জায়গায় রিশাদকে কিন্তু মানে লেগ স্পিনের যে
কোটায় তিনি যে সুযোগ পাচ্ছেন দলে, সেই কোটায় যদি যেভাবে তার রোলটা প্লে করা দরকার সেটাতে কিন্তু পুরোপুরি ব্যর্থ হচ্ছেন রিশাদ। এবং হাসারাঙ্গা কিন্তু দারুণ ভূমিকা রেখেছেন শ্রীলঙ্কার বোলিং ডিপার্টমেন্টে। এবং সেখানে যদি দেখি 38 রানে চতুর্থ উইকেটের পতন, 53 রানে পঞ্চম উইকেটের পতন, সেই জায়গা থেকে পঞ্চম উইকেট জুটিতে যোগ করলেন 86 রান 65 বলে, এবং 34 বলে 41 রান করলেন জাকের আলী অনেক, এবং 34 বলে 42 রান করলেন শামীম হোসেন পাটোয়ারি। এই জুটিটার উপর ভর করে কিন্তু বাংলাদেশ 139 রান। একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ হয়তোবা 100 রান করতে পারবে, হয়তোবা 90 রান করতে পারবে, কিন্তু সেই জায়গাটা কিন্তু এখানে আপনি যখন একটা জুটি তৈরি করলেন, আপনি যখন উইকেটে সেট হলেন, সেই জায়গায় আপনার কিন্তু আরো পাওয়ার হিটিং ক্রিকেটটা খেলা দরকার। হোসেন পাটোয়ারি সেই রানটা ক্যারি করার চেষ্টা করেছেন, তার স্ট্রাইক রেটে অ্যাক্সিলারেটেড করার চেষ্টা করেছেন, কিন্তু জাকের আলী অনেক কিন্তু সেই জায়গায় তার যোগ্য কিন্তু সাপোর্টটা দিতে পারেননি। তিনি এক প্রান্ত থেকে কিন্তু পাওয়ার হিটিং নিতে বারবার ব্যর্থ হয়েছেন। তো সেই জায়গায়, এবং লিটন কুমার দাসের যদি আমরা ইনিংসটা নিয়ে দেখি, 26 বলে 28, যখন তিনি খুব ক্রুশিয়াল মোমেন্টে ব্যাট করতেছিলেন, হয়তো বা ম্যাচের সিচুয়েশনটা খুব খারাপ যাচ্ছিল, কিন্তু সেই সময় লিটন কুমার দাস যদি আরেকটু পাওয়ার হিটিং ক্রিকেটটা খেলতেন, বেশি সমীহ করে না খেলতেন, বেশি সিঙ্গেলের উপর ডিপেন্ড না হতেন, তিনি যদি আরো অ্যাটাকিং ক্রিকেট খেলতেন, হয়তো বা শ্রীলঙ্কার বলাররা কিন্তু সেভাবে চেপে ধরতে পারতো না। যখন আপনি সমীহ করে খেলা শুরু করবেন, তখন প্রতিপক্ষের বলাররা কিন্তু আপনার উপর বেশি চড়া হবে, এবং সেটাই হলো বাংলাদেশ 139। এবং যে উইকেটে শ্রীলঙ্কা 10 ওভারে 107 রান, এক উইকেটে যে উইকেটে শ্রীলঙ্কা 13 ওভারে 125 রান, সেই উইকেটে আপনার কি করে মনে হয় 150-60 করে আপনি সেই রানটা ডিফেন্ড করতে পারবেন? আবুধাবির ক্রিকেট স্টেডিয়ামে যখন স্পিনটা ভালো করতেছিল বাংলাদেশের স্পিনটা বরাবরে সেই জায়গায় কিন্তু ব্যর্থ, রিদম খুঁজে পাচ্ছিল না। শেখ মাহাদি বলেন, যে আপনি রিশাদ হোসেন বলেন, আর প্রতিপক্ষের স্পিনাররা কিন্তু দারুণ কার্যকরী হয়ে উঠতেছিল সেই জায়গাটা। এবং শ্রীলঙ্কার ব্যাটিং এ যখন 13 রানে কুশাল মেন্ডিসের মতো একজন ভয়ঙ্কর ব্যাটসম্যানকে যখন মুস্তাফিজ আউট করলেন, এবং দারুণ একটা কাটার বল দিলেন, যে বলটা 139 কিলোমিটার পার আওয়ার গতিতে কাটার করলেন, তারপরে কেন পরের ওভারেই মুস্তাফিজকে কন্টিনিউ করা হলো না? এটা মনে হয় বাংলাদেশের ক্যাপ্টেনের অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত। তারপরে আপনি যখন দেখেন পঞ্চম ওভারের দ্বিতীয় বলে যখন শরীফুলের বলে কামিল মিশারার একটা ক্যাচ মিস করলেন, সহজ ক্যাচ, বলতে গেলে পাড়ার ক্রিকেটও এরকম ক্যাচ মিস করে না। এ ধরনের ক্যাচ যখন শেখ মেহেদী একটা সহজ ক্যাচ মিস করলেন, ম্যাচের রিদমটা ওখানেই বাংলাদেশ হারিয়ে ফেলেছে, এবং শ্রীলঙ্কার ম্যাচের মোমেন্টামটা ওই জায়গায় ফিরে পেয়েছে। যখন 13 রানের মধ্যে কুশাল মেন্ডিসের উইকেট হারলো, তারপরে কিন্তু মিশারা এবং পাথর নিশানাকা কিন্তু দেখে শুনে ব্যাট করতেছিল, বিগ হিট নেয়ার কিন্তু সেরকম একটা সাহস পাচ্ছিল না। সেই জায়গায় যখন আপনার পঞ্চম ওভারে দ্বিতীয় বলে যখন ক্যাচটা মিস করলেন, তারপরে কিন্তু পরে 3 বলে কিন্তু 6-4-4, বলতে গেলে পরের 2 ওভারে 11, শেখ মেহেদীর রিশাদের পরের ওভারে 11, এই 3 ওভারে যে 18-11-11, এই জায়গায় ম্যাচের মোমেন্টামটা বাংলাদেশ হারিয়ে ফেলেছে। এবং প্রথম 7 ওভারে শ্রীলঙ্কা 66 রান নিতে সক্ষম হয়েছে। 140 রানের টার্গেটে যদি প্রথম 7 ওভারে 66 রান চলে আসে, ম্যাচের আর কোনো কিছু বাকি থাকে না। তারপরেই শ্রীলঙ্কা যা করা তাই করলো, 140 রান করলো, 4 উইকেটে 6 উইকেটের একটা বড় জয় তুলে নিল। সেই কামিল মিশারাই কিন্তু করলেন 32 বলে 46 রান, যখন কামিল মিশারার 1 রানে সহজ ক্যাচটা মিস করেছিল। সেই সময় সেই ক্যাচটা যদি লুফে নিতে পারতো শেখ মেহেদী, ম্যাচের কিন্তু ভালো একটা সিচুয়েশন তৈরি করতে পারতো, ম্যাচের কিন্তু মোমেন্টামটা বাংলাদেশ ধরে নিতে পারতো। রেজাল্ট পরের বিষয়, কিন্তু ম্যাচের তাৎক্ষণিক মোমেন্টামটা বাংলাদেশ কবজায় থাকতো। তো সেই জায়গায় বাংলাদেশ দারুণ একটা মিস্টেক করেছে বলতে গেলে। রিশাদের খুব বাজে বোলিং, 1 ওভার বল করে 18 রান, এবং শরীফুলের 3 ওভারে 26 রান, এবং মুস্তাফিজের 3 ওভারে 35 রান, 1 উইকেট। তো সবকিছু মিলে বাংলাদেশের সহজ একটা সুযোগ হাতছাড়া, এবং 32 বল বাকি থাকতে শ্রীলঙ্কা 6 উইকেটের একটা জয় তুলো। বাংলাদেশের জন্য শুভকামনা, কিন্তু বাংলাদেশের এরকম ক্রিকেট চলতে থাকলে বাংলাদেশের টুর্নামেন্টে টিকে থাকাটা অনেক বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। আল্লাহ হাফিজ।